রাতের ইরাক মরুভূমির বালুকা বেলায় হঠাৎ উজ্জ্বল হয়ে উঠছে আগুনের রেখা। আইন আল আসাদ ঘাঁটির চারপাশে আকাশ জুড়ে ধোঁয়া, মাটিতে পড়ে থাকা ভাঙা হেলিকপ্টারের ব্লেড নড়ছে বাতাসে, আর দূরে দেখা যাচ্ছে কয়েকজন সশস্ত্র যোদ্ধা, মুখে কালো মুখোশ, হাতে রাইফেল, চোখে এক অদ্ভুত স্থিরতা। এরা কোনো সাধারণ বিদ্রোহী নয়, এরা সেই বাহিনী যাদের জন্ম হয়েছিল প্রতিশোধের আগুনে। হাসাদ আল শাবি অর্থাৎ পপুলার মোবিলাইজেশন ফোর্স। ইরানের সমর্থিত এই বাহিনী এখন ইরাকের সবচেয়ে শক্তিশালী সামরিক গোষ্ঠী, আর আজ রাতেই তারা নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ। হোয়াইট হাউসের অন্ধকার ঘরে তখন ট্রাম্প নয়, বাইডেন ঘুমাতে পারছে না, আর বাগদাদের আকাশে সেই মুহূর্তে গর্জে উঠছে ইতিহাসের প্রতিশোধ। আইন আল আসাদ সাদ্দাম হোসাইন তৈরি করেছিলেন ৮০-র দশকে। তখন ইরান ইরাক যুদ্ধ চলছে। এই ঘাঁটি ছিল মরুভূমির দুর্গ, কিন্তু ২০০৩ সালে আমেরিকা যখন ইরাকে প্রবেশ করল, এই ঘাঁটি দখল করে নিল তারা। এখান থেকেই চালানো হতো ইরাক দখল অভিযান, সিরিয়া অভিযানের নির্দেশ, এমনকি ইরানের ওপর গোপন নজরদারিও। ২০২০ সালে যখন যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানিকে হত্যা করল, ইরানের প্রথম প্রতিশোধ এসেছিল এখানেই। এই ঘাঁটিতেই পড়েছিল ব্যালিস্টিক মিসাইল, মাটির নিচে কেঁপে উঠেছিল আমেরিকার আধিপত্যের শেকড়। আজ সেই ইতিহাস আবার ফিরে এসেছে, শুধু পার্থক্য এবার হামলা করেছে ড্রোন নয়, মানুষ, ইরানের মিত্র মিলিশিয়া, এবং তারা বলছে যে ঘাঁটি থেকে আমাদের শহীদকে হত্যা করা হয়েছিল, আজ সেই ঘাঁটি আমাদের হাতে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বুঝেছিল ইরাকে তাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ২০২৪ সালের পরপর হামলায় নিহত হয়েছিল মার্কিন সেনা। তখন থেকেই তারা সরিয়ে নিতে শুরু করে যুদ্ধবিমান, রাডার ও লজিস্টিক সরঞ্জাম। তবুও আইন আল আসাদ ঘাঁটি ছিল এক প্রতীক, আমেরিকার উপস্থিতির চিহ্ন। কিন্তু এখন সেটি আর তাদের নেই। দখল নিয়েছে ২ লক্ষাধিক যোদ্ধার বাহিনী, যাদের অস্ত্র ইরানের তৈরি, প্রশিক্ষণ ইরানের বিপ্লবী গার্ডের হাতে। ইরাক সরকারও চুপ, কারণ সরকার জানে এই বাহিনীর ক্ষমতা এখন সেনাবাহিনীর চেয়েও ২০ গুণ বেশি। যে যুক্তরাষ্ট্র একসময় বাগদাদে প্রবেশ করেছিল গণতন্ত্রের নামে, আজ তার সেনারা পাল্টাচ্ছে অন্ধকারে, তাদের পতাকা নামিয়ে নিচ্ছে সেই মরুভূমি যা একদিন ছিল তাদের যুদ্ধ জয়ের প্রতীক। এদিকে উত্তর দিকে ঘটছে আরেক বিস্ময়। তুরস্ক ও সিরিয়া, যে ২ দেশ একসময় পরস্পরের শত্রু ছিল, আজ তারা একই ফ্রন্টে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী অভিযানে। সিরিয়ার আল তাবাকা বিমানবন্দর, যেখানে এতদিন যুক্তরাষ্ট্রের ছায়াতলে কুর্দি যোদ্ধারা অবস্থান করছিল, এখন সেটিও নিয়েছে সিরিয়ান বাহিনী। তুরস্কের সমর্থিত মিলিশিয়ারা তাদের পাশে। এই ঘাঁটি শুধু সামরিক নয়, এটি ছিল যুক্তরাষ্ট্রের তেল চুরির কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল সিরিয়া থেকে চলে যেত বিদেশি কোম্পানির হাতে। এখন সেই পথ বন্ধ, এবং সেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়। কারণ লজিস্টিক সাপোর্টের যে পথ দিয়ে তারা মধ্যপ্রাচ্যে আধিপত্য টিকিয়ে রেখেছিল, সেই পথ এখন কেটে দিয়েছে সিরিয়া ও তুরস্ক একসঙ্গে। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের বিদায় মানে শুধু এক সামরিক ঘাঁটির পতন নয়, এটা এক যুগের পতন। যে যুগ শুরু হয়েছিল স্বাধীনতার নামে, শেষ হলো অপমানের ইতিহাসে। এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান হয়ে গেছে দ্বিধাগ্রস্ত এক ছায়া। তাদের কৌশল ছিল ইরাক থেকে পিছিয়ে এসে কুর্দিস্তানে ঘাঁটি স্থাপন, কিন্তু তুরস্ক সেই পরিকল্পনা ধ্বংস করেছে। সিরিয়া এখন নিজের তেলক্ষেত্র ফিরে পেয়েছে, ইরান পেয়ে গেছে ইরাকের আকাশসীমা, আর ইসরায়েল, তারা এখন আগের চেয়ে বেশি একা। এ যেন এক দীর্ঘ প্রতিশোধের মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায় লেখা হচ্ছে সেই সব মানুষের হাতে যাদের উপর একসময় বোমা পড়েছিল গণতন্ত্র নামে। ওয়াশিংটনে আজ নিস্তব্ধতা। পেন্টাগন বলছে এটা শুধু কৌশলগত পশ্চাৎপসরণ, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। আমেরিকার শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ এখন মরুভূমির বালিতে। যেসব সামরিক ঘাঁটি তারা সন্ত্রাস বিরোধী কেন্দ্র বলেছিল, সেগুলো এখন পরিণত হচ্ছে তাদের পরাজয়ের প্রতীকে। ইসরায়েল এই ঘটনায় সবচেয়ে উদ্বিগ্ন, কারণ ইরানের জন্য এখন ইরাকের আকাশ খোলা। বাগদাদ থেকে বেইরুত পর্যন্ত তৈরি হচ্ছে এক প্রতিরোধ করিডোর, যেখানে সিরিয়া, লেবানন, ইরান ও ইরাক এক সুতোয় বাঁধা। এই করিডোর মানে ইসরায়েলের কৌশলগত ঘেরাটোপ ভেঙে যাওয়া। দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল, এপি নিউজ সবাই এই খবর প্রকাশ করেছে, কিন্তু তাদের ভাষা একটাই। ইরান সমর্থিত বিদ্রোহীরা ঘাঁটি দখল করেছে। তারা বলে না এই বিদ্রোহীরা ইরাকের সরকারি তহবিল থেকে অর্থ পায়। তারা বলে না এই ঘাঁটি ছিল ইরাকে যুক্তরাষ্ট্রের শেষ প্রতিরোধ অবস্থান। তারা বলে না এটাই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক পরাজয়। পশ্চিমা সংবাদ মাধ্যম আবারও সেই পুরনো খেলা খেলছে, যেখানে সত্যকে বলা হয় হুমকি, আর মিথ্যাকে বলা হয় নীতিগত ভারসাম্য।
বাগদাদের মরুভূমিতে আগুনের আলো নিভে গেছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধারা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের ওপর, যেখানে একসময় ছিল আমেরিকার পতাকা। তাদের একজন মাটিতে পড়ে থাকা সেই পতাকাটি তুলে ধুলো ঝাড়ছে, ধীরে ধীরে পকেটে ভরে ফেলছে, যেন ইতিহাসের প্রমাণ সংরক্ষণ করছে। দূরে ওয়াশিংটনের আকাশে তখন তীব্র ঠান্ডা। এক মার্কিন কূটনীতিক ফিসফিস করে বললেন, আমরা সাদ্দামকে হারিয়েছিলাম, কিন্তু ইরানকে নয়। এখন বুঝছি সাম্রাজ্য শেষ হয় বুলেট দিয়ে নয়, ভুল হিসাব দিয়ে। যখন সাম্রাজ্যবাদ শান্তির মুখোশ পড়ে, তখন বুঝে নিতে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু বন্দুক ছাড়া। আইন আল আসাদ ঘাঁটির পতন কোনো খবর নয়, এটা এক যুগের সমাপ্তি, যেখানে মধ্যপ্রাচ্য অবশেষে বলছে, আমরা আর তোমাদের উপনিবেশ নই। দক্ষিণ চীন সাগরের গভীর রাতে কুয়াশার পর্দা নেমে এসেছে। বিশাল ঢেউয়ের গর্জনে হারিয়ে যাচ্ছে রাডারের শব্দ। সাগরের বুক চিরে এগিয়ে যাচ্ছে এক দানব, চীনের পারমাণবিক সাবমেরিন চ্যাংলং 02। মাথার ওপরে চাঁদের আলো নেই, নিচে শুধু কালো সাগর। সাবমেরিনের কমান্ড রুমে লাল আলো জ্বলছে। এক তরুণ নাবিক নিচু স্বরে বলে, স্যার, আমরা দক্ষিণ চীনা সাগরের সীমানা পেরিয়েছি। কমান্ডার শান্তভাবে উত্তর দেন, অন্যরা সাগর জয় করতে আসে, আমরা এসেছি পাহারা দিতে আমাদের ভবিষ্যৎ, আমাদের সার্বভৌমত্ব। সেই মুহূর্তে বেইজিংয়ে ট্রাম্পের একটি বিবৃতি টেলিভিশনের পর্দায় প্রতিধ্বনিত হচ্ছিল। চীন হল যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। এখন সময় এসেছে তাদের থামানোর। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। সাম্রাজ্য আবার ভয় পেয়েছে প্রতিরোধের জন্মকে। ডোনাল্ড ট্রাম্পের সেই কথাগুলো নিছক রাজনৈতিক ভাষণ ছিল না, এটা ছিল এক যুদ্ধের ঘোষণা, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং শেষ পর্যন্ত সামরিক। পেন্টাগনের রিপোর্টে লেখা ছিল, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় নৌশক্তি আর আমেরিকার হাতে নেই, সেটি এখন চীনের। চীনের হাতে এখন 435টি যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে রণতরী, ডেস্ট্রয়ার, ক্রুজার, পারমাণবিক সাবমেরিন, এমনকি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজও। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বহর সীমাবদ্ধ 230-এর মধ্যে। একসময় যারা সমুদ্রকে নিজের বলে মনে করত, আজ তারা ভয় পাচ্ছে এক নতুন দিগন্তের উত্থানকে। ইতিহাস সাক্ষী, প্রতিটি সাম্রাজ্যই ঠিক একই মুহূর্তে ভয় পায়, যখন অন্য কেউ তাদের মতো শক্তিশালী হয়ে ওঠে। চীনের নৌবাহিনী এখন শুধু আকারে নয়, প্রযুক্তিতেও এগিয়েছে। তাদের হাতে আছে টাইপ 055 গ্রিনেন ক্লাস, এমন জাহাজ যা 8000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই জাহাজগুলোয় লাগানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীকে মুহূর্তেই ডুবিয়ে দিতে সক্ষম। চীনের বোহাই শিপইয়ার্ড এখন পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন উৎপাদন কেন্দ্র। প্রতি বছর অন্তত 9টি সাবমেরিন তৈরি হচ্ছে, যার মধ্যে 6টি পারমাণবিক শক্তিশালী। এই সংখ্যা পুরো বিশ্বের অর্ধেক সাবমেরিন উৎপাদনের সমান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বছরে তৈরি করতে পারে মাত্র 1 বা 2টি। এটি সাম্রাজ্যের ধীর মৃত্যু। রাশিয়ার মতো দেশকেও পেছনে ফেলেছে চীন। 32টি পারমাণবিক সাবমেরিন নিয়ে তারা এখন দ্বিতীয় অবস্থানে, যেখানে রাশিয়ার হাতে রয়েছে 28টি আর যুক্তরাষ্ট্রের 30টি। একসময় সমুদ্র মানে ছিল আমেরিকার প্রভাব বলয়, আজ সেই সমুদ্রেই চীনের পতাকা উঠছে। 1950 সালের কোরীয় উপদ্বীপ, 1965 সালে ভিয়েতনাম, 2003 সালে ইরাকে। প্রতিবারই যুক্তরাষ্ট্র বলেছিল, আমরা শান্তি আনতে যাচ্ছি, কিন্তু বাস্তবে তাদের পদচিহ্নের নিচে পড়েছিল অসংখ্য দেশ, ভেঙে গিয়েছিল সভ্যতার মুখ। এখন তারা আবার সেই পুরনো ছক সাজাচ্ছে, কেবল শত্রুর নাম পাল্টেছে চীন। ইরাকের বালির নিচে যেমন ছিল তেল, তেমনি দক্ষিণ চীন সাগরের নিচে আছে সমুদ্র গ্যাস, রেয়ার আর্থ মিনারেল, ট্রেড রুট। এই রুট নিয়ন্ত্রণ করতে পারলে পৃথিবীর অর্ধেক অর্থনীতি নিয়ন্ত্রণ করা যায়। চীন সেই রুটে নিজেদের পতাকা গেড়েছে এবং এটাই যুক্তরাষ্ট্রের অস্থিরতার মূল কারণ। চীনের দ্রুত উন্নতিতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এখন বিপর্যস্ত। তারা ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়া ঘাঁটিতে জাহাজ পাঠাচ্ছে। বাহরাইনে তাদের 5ম নৌবহর প্রস্তুত রেখেছে। এমনকি আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে সরিয়ে এনেছে আরব সাগরের কাছে। কিন্তু ইরানের উপকূলে এখন ভিন্ন দৃশ্য। চীনের 40টিরও বেশি যুদ্ধ জাহাজ নীরবে অবস্থান করছে ইয়েমেন থেকে ওমান উপকূল পর্যন্ত। তারা বলছে এটি রুটিন মহড়া, কিন্তু সবাই জানে এটা এক নীরব সতর্কতা। চীনের এই উপস্থিতি মানে, যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে, তবে আরব সাগরই হয়ে উঠবে নতুন স্টালিনগ্রাস, যেখানে সাম্রাজ্যের অগ্রযাত্রা থেমে যাবে সাগরের বুকে।
আজকের যুদ্ধ বন্দুক দিয়ে নয়, ডেটা, চিপ ও মিসাইল দিয়ে। চীন হাইপারসোনিক প্রযুক্তিতে এখন আমেরিকার চেয়ে অন্তত 5 বছর এগিয়ে। তাদের ডংফেং 17 ক্ষেপণাস্ত্র 12,000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এবং কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা আটকানো অসম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খরচ বছরে $800 বিলিয়ন, কিন্তু তাদের শিল্পভিত্তি দুর্বল, শ্রম ব্যয় বেশি, উৎপাদন ক্ষমতা অর্ধেক। যুদ্ধ করতে চায় কিন্তু তৈরি করার শক্তি হারিয়েছে। এজন্য এক বৃদ্ধ সিংহ, গর্জন আছে, দাঁত নেই। চীন শুধু অস্ত্র তৈরি করছে না, তৈরি করছে বিকল্প বিশ্ব। ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অ্যালায়েন্স, যেখানে ডলার নয়, সিদ্ধান্ত নেয় সার্বভৌম রাষ্ট্রগুলো। ওয়াশিংটনের সংবাদপত্রগুলো লিখছে চীন বিশ্ব শান্তির জন্য হুমকি, কিন্তু তারা বলে না কেন চীনের প্রতিটা ঘাঁটি তার নিজস্ব ভূখণ্ডে আর আমেরিকার প্রতিটা ঘাঁটি অন্যের দেশে। তারা বলে না কেন যুক্তরাষ্ট্র আফগানিস্তান, ইরাক, লিবিয়া ধ্বংস করার পরও নিজেদের শান্তির রক্ষক বলে দাবি করে। পশ্চিম মিডিয়া এক নতুন শব্দ চালু করেছে, চীনা আগ্রাসন। কিন্তু সেই আগ্রাসনের সংজ্ঞা বড়ই অদ্ভুত, যেখানে নিজের সীমান্ত রক্ষা করাও অপরাধ। এটা আসলে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মিডিয়া হলো মিসাইল আর সত্য হলো নিহত সৈনিক। বেইজিংয়ের আকাশে ধোঁয়া মেঘ জমছে, দক্ষিণ চীন সাগরে আলো জ্বলছে যুদ্ধ জাহাজের দিকে। হোয়াইট হাউসে আলো নিভে গেছে, কিন্তু ঘুম নেই কারো। বিশ্ব এখন এক ভয়ঙ্কর ভারসাম্যে দাঁড়িয়েছে। এক পাশে পশ্চিমা সাম্রাজ্য, অন্য পাশে প্রতিরোধের নতুন সূর্যোদয়। এক বৃদ্ধ সামরিক বিশ্লেষক বলেন, যুদ্ধ শুরু হবে না আজ, কিন্তু যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যখন সাম্রাজ্যবাদ স্বাধীনতাকে হুমকি বলে ঘোষণা করে, তখন বুঝে নাও সত্যের কণ্ঠস্বর শোনা যাচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে। চীন হয়তো আজ সামরিক শক্তির গল্প, কিন্তু বাস্তবে এটি প্রতিরোধের প্রতীক। এক জাতি যারা বলেছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু অন্যের শৃঙ্খলে বাঁচব না। আর যুক্তরাষ্ট্র, তারা ভুলে গেছে ইতিহাসের সমুদ্র সবসময় সাম্রাজ্যের নয়। একদিন সেই সাগরই গিলে ফেলে জাহাজ, আর আগুনে জ্বলে উঠে এক নতুন প্রতিরোধের সূর্য। জর্ডানের উত্তরে ওয়াকফ সালতি বিমান ঘাঁটিটির আকাশে সকালবেলার সূর্য উঠছে ধীরে ধীরে, কিন্তু সেই আলোয় শান্তি নেই, বরং তীব্র উত্তেজনা, অদ্ভুত এক নিস্তব্ধতা। দূর থেকে দেখা যায় বিশাল রানওয়ের উপর চকচক করছে ধাতব দেহ, 12টি র্যাপটর যুদ্ধ বিমান। পাশে ঘুরছে 6টি আকাশের জ্বালানি ভরার ট্যাঙ্কার, আর ধুলোর মেঘে ঢাকা ক্যাম্পের ভেতর অদৃশ্য কোনো প্রস্তুতির শব্দ। জর্ডানের রাজধানী আম্মান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এই ঘাঁটিটি এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিন্দু। আর কেউ জানে না এই ঘাঁটির মাটিতে যে প্রতিটি পদক্ষেপ ফেলা হচ্ছে তা আসলে এক সম্ভাব্য বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলার ছায়া। মোয়াফাক সালথি বিমান ঘাঁটিটির ইতিহাস পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই এই মরুভূমির পাথুরে মাটিতে ছড়িয়েছে ধোঁয়া, আগুন আর যুদ্ধের গ্রাণ। জর্ডানের সামরিক মালিকানা থাকলেও বাস্তবে এই ঘাঁটি আজ পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এখানেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের 332তম যুদ্ধবাহিনী, বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট, উন্নত রাডার আর আকাশে যুদ্ধের জন্য প্রস্তুত সর্বাধুনিক F-22 র্যাপটর। 2025 সালের জুন থেকে এই ঘাঁটিতে মোতায়েন আছে 12টি র্যাপটর, যুদ্ধের জন্য প্রস্তুত, লক্ষ্য নির্ধারণের অপেক্ষায়। পশ্চিমা সংবাদ মাধ্যম বলছে এই ঘাঁটিটি হবে ইরানের ওপর ভবিষ্যৎ হামলার প্রধান লঞ্চপ্যাড। অতীত বলে যুক্তরাষ্ট্র কোনো অঞ্চলে ঘাঁটি তৈরি করে শুধু যুদ্ধের জন্য নয়, নিয়ন্ত্রণের জন্য। এই মরুভূমির ঘাঁটিও এর ব্যতিক্রম নয়। ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র এতদিন ব্যবহার করত কাতার ও সৌদি আরবের ঘাঁটিগুলো, কিন্তু ইরানের পাল্টা আঘাতের সম্ভাবনায় তারা এখন সরে গেছে জর্ডানের দিকে। এই নতুন ঘাঁটি ইরানের সীমান্ত থেকে যথেষ্ট দূরে, 1200 কিলোমিটার, তাই নিরাপদ, আর ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। কিন্তু এই দূরত্বই এখন এক ভয়াবহ বাস্তবতা তৈরি করছে, কারণ এই ঘাঁটি থেকেই শুরু হবে আকাশপথে ইরানের ওপর হামলার প্রথম ধাপ। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সৌদি আরব, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, গ্রিস, পাকিস্তান সবাই এই অভিযানে অংশ নেবে। কিছুদিন আগেই জর্ডান সরকার যুক্তরাষ্ট্রকে লিখিত অনুমতি দিয়েছে এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। এই
অনুমতিই এখন ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির জন্ম দিয়েছে। ইরানের গোয়েন্দারা জানাচ্ছে মোয়াফাক সালথি এখন ইরানের টার্গেট তালিকার শীর্ষে। ইরান জানে যুক্তরাষ্ট্র এবার আঘাত করবে, তবু তারা ভয় পায় না, কারণ ইরানের প্রতিরোধ শুধু সেনা নয়, এক মতাদর্শ। বছরের পর বছর নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি, গুপ্ত হত্যা, সবকিছুর মধ্যেও এই দেশ টিকে আছে দৃঢ়ভাবে। ইরানের প্রেসিডেন্টের বক্তব্য পরিষ্কার, আমাদের মাটিতে যদি বোমা পড়ে তার প্রতিধ্বনি শোনা যাবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। ইরান এখন কেবল প্রতিরোধ করছে না, তারা আকাশসীমায় স্থাপন করেছে বাওয়ার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসাথে 30টি টার্গেট শনাক্ত করতে পারে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, যার পরিধি 2000 কিলোমিটার, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য তার আওতায়। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি এখন আতঙ্কে। তারা জানে হামলা করলে জবাব আসবে, আর সেই জবাব হবে এমন যা পৃথিবীর শক্তিশালী সাম্রাজ্যও ভুলতে পারবে না। এই প্রস্তুতির মাঝেই নতুন নাটক। সৌদি আরব ঘোষণা করেছে বিশাল সামরিক মহড়া, নাম দিয়েছে স্পেয়ার অফ ভিক্টোরি 2026। সৌদির আকাশে এখন একই সঙ্গে উঠছে যুক্তরাষ্ট্রের F-15, পাকিস্তানের F-16 ব্লক 52+ এবং ইউরোপের টর্নেডো ফাইটার। এই মহড়ার মধ্যেই যুক্তরাষ্ট্র গোপনে ইরান বিরোধী মিত্রবাহিনীর চূড়ান্ত সংহতি তৈরি করছে। এজন্য এক নাটক, যেখানে প্রতিরক্ষার নামে সাজানো হচ্ছে আক্রমণ। ইতিহাসের পাতা উল্টে দেখা যায় 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরাকে প্রবেশ করেছিল। সেই যুদ্ধ আজও শেষ হয়নি, শুধু বদলে গেছে ভূগোল, বদলে গেছে নাম। আজও সেই একই অজুহাত, ইরান মানবাধিকার লঙ্ঘন করছে, ইরান অঞ্চলের স্থিতি নষ্ট করছে। আর এই বয়ান দিয়েই শুরু হচ্ছে নতুন আগুনের খেলা। যুদ্ধ এখন শুধু বন্দুক বা বোমা নয়, যুদ্ধ এখন প্রযুক্তির মধ্যে, অ্যালগরিদমের ভেতর। মোয়াফাক সালথির ঘাঁটিটি প্রতিটি রাডার এখন যুক্ত আছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে। যুদ্ধবিমান ছাড়াই ইরানের অভ্যন্তরে পর্যবেক্ষণ করা যাচ্ছে ড্রোন ও সাইবার নজরদারির ব্যবস্থায়। ইরান বলছে এই যুদ্ধে আমরা শুধু ভূমি নয়, তথ্যের জন্য লড়ছি, কারণ যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন কেবল ভূখণ্ডে নয়, তথ্যেও। যেখানে প্রতিটি ক্লিক, প্রতিটি সিগন্যাল, প্রতিটি স্যাটেলাইট ছবি হয়ে উঠছে অস্ত্র। এটাই আধুনিক সাম্রাজ্যবাদের রূপ, যেখানে যুদ্ধ নয়, শান্তির নামে দখল হয় নিরাপত্তার অজুহাতে। এটাই আধুনিক সাম্রাজ্যবাদের রূপ, যেখানে যুদ্ধ হয় শান্তির নামে, দখল হয় নিরাপত্তার অজুহাতে। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতি ফেরাতে চায়। বিবিসি বলছে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে সামরিক ভারসাম্য দরকার, কিন্তু তারা বলে না এই ভারসাম্যের মানে কি। এই স্থিতির নামে কয়টি দেশের শহর ধ্বংস হয়েছে, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, সবখানে একই গল্প, একই মুখোশ, শুধু অভিনেতা পাল্টেছে। তারা বলে না জর্ডানের এই ঘাঁটি থেকে একবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য পুড়ে যাবে এবং সেই আগুন ছুঁয়ে যাবে ইউরোপ, এমনকি আমেরিকাকেও। রাত নামছে জর্ডানের মরুভূমিতে, দূরে ঝলসে উঠছে যুদ্ধ বিমানের আলো। এক পাইলট তার ককপিটে বসে হেলমেট ঠিক করছে, তার চোখে কোনো উত্তেজনা নেই, কেবল অজানা ভয়। ঘাটির বাইরে একজন বৃদ্ধ জর্ডানিয়ান দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠে নিঃশব্দ প্রার্থনা এই মাটি যেন আবার বোমার আগুনে না জ্বলে ওঠে। কিন্তু আকাশে তখন গর্জে উঠেছে এক রেপ্টর যুদ্ধ বিমান। দূর থেকে দেখা যায় তার ডানার নিচে ঝুলছে ঝকঝকে মিসাইল। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 1 শতাব্দী আগেও এই একই মরুভূমিতে যুদ্ধ শুরু হয়েছিল। আজও সেই আগুন আবার ফিরে আসছে, শুধু নাম বদলে, শান্তি প্রতিষ্ঠার অভিযান। ইরানের দিকে তাক করা প্রতিটা মিসাইল আসলে মানবতার হৃদয়ে ছোড়া এক তীর। আর ইতিহাস যদি কিছু শিখিয়ে থাকে তবে সেটাই কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়। পুড়ে যাওয়া মরুভূমি একদিন ফের সবুজ হয়, কিন্তু মানুষের অন্যায়ের আগুন নেভে না যতক্ষণ না সত্য কথা উচ্চারিত হয়। রাতের ইরাক, মরুভূমির বালুকা বেলায় হঠাৎ উজ্জ্বল হয়ে উঠছে আগুনের রেখা। আইন আল আসাদ ঘাঁটির চারপাশে আকাশ জুড়ে ধোঁয়া, মাটিতে পড়ে থাকা ভাঙা হেলিকপ্টারের ব্লেড নড়ছে বাতাসে, আর দূরে দেখা যাচ্ছে কয়েকজন সশস্ত্র যোদ্ধা, মুখে কালো মুখোশ, হাতে রাইফেল, চোখে এক অদ্ভুত স্থিরতা। এরা কোনো সাধারণ বিদ্রোহী নয়, এরা সেই বাহিনী যাদের জন্ম হয়েছিল প্রতিশোধের আগুনে। হাসাদ আল শাবি অর্থাৎ
পপুলার মোবিলাইজেশন ফোর্স। ইরানের সমর্থিত এই বাহিনী এখন ইরাকের সবচেয়ে শক্তিশালী সামরিক গোষ্ঠী, আর আজ রাতেই তারা নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ। হোয়াইট হাউসের অন্ধকার ঘরে তখন ট্রাম্প নয়, বাইডেন ঘুমাতে পারছে না, আর বাগদাদের আকাশে সেই মুহূর্তে গর্জে উঠছে ইতিহাসের প্রতিশোধ। আইন আল আসাদ সাদ্দাম হোসাইন তৈরি করেছিলেন ৮০ দশকে। তখন ইরান ইরাক যুদ্ধ চলছে। এই ঘাঁটি ছিল মরুভূমির দুর্গ, কিন্তু ২০০৩ সালে আমেরিকা যখন ইরাকে প্রবেশ করল, এই ঘাঁটি দখল করে নিল তারা। এখান থেকেই চালানো হতো ইরাক দখল অভিযান, সিরিয়া অভিযানের নির্দেশ, এমনকি ইরানের ওপর গোপন নজরদারিও। ২০২০ সালে যখন যুক্তরাষ্ট্র কাসেম সোলাইমানিকে হত্যা করল, ইরানের প্রথম প্রতিশোধ এসেছিল এখানেই। এই ঘাঁটিতেই পড়েছিল ব্যালিস্টিক মিসাইল, মাটির নিচে কেঁপে উঠেছিল আমেরিকার আধিপত্যের শেকড়। আজ সেই ইতিহাস আবার ফিরে এসেছে, শুধু পার্থক্য এবার হামলা করেছে ড্রোন নয়, মানুষ, ইরানের মিত্র মিলিশিয়া, এবং তারা বলছে যে ঘাঁটি থেকে আমাদের শহীদকে হত্যা করা হয়েছিল, আজ সেই ঘাঁটি আমাদের হাতে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বুঝেছিল ইরাকে তাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ২০২৪ সালের পরপর হামলায় নিহত হয়েছিল মার্কিন সেনা। তখন থেকেই তারা সরিয়ে নিতে শুরু করে যুদ্ধবিমান, রাডার ও লজিস্টিক সরঞ্জাম। তবুও আইন আল আসাদ ঘাঁটি ছিল এক প্রতীক, আমেরিকার উপস্থিতির চিহ্ন। কিন্তু এখন সেটি আর তাদের নেই। দখল নিয়েছে ২ লক্ষাধিক যোদ্ধার বাহিনী, যাদের অস্ত্র ইরানের তৈরি, প্রশিক্ষণ ইরানের বিপ্লবী গার্ডের হাতে। ইরাক সরকারও চুপ, কারণ সরকার জানে এই বাহিনীর ক্ষমতা এখন সেনাবাহিনীর চেয়েও ২০ গুণ বেশি। যে যুক্তরাষ্ট্র একসময় বাগদাদে প্রবেশ করেছিল গণতন্ত্রের নামে, আজ তার সেনারা পাল্টাচ্ছে অন্ধকারে, তাদের পতাকা নামিয়ে নিচ্ছে সেই মরুভূমি যা একদিন ছিল তাদের যুদ্ধ জয়ের প্রতীক। এদিকে উত্তর দিকে ঘটছে আরেক বিস্ময়। তুরস্ক ও সিরিয়া, যে ২ দেশ একসময় পরস্পরের শত্রু ছিল, আজ তারা একই ফ্রন্টে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী অভিযানে। সিরিয়ার আল তাবাকা বিমানবন্দর, যেখানে এতদিন যুক্তরাষ্ট্রের ছায়াতলে কুর্দি যোদ্ধারা অবস্থান করছিল, এখন সেটিও নিয়েছে সিরিয়ান বাহিনী। তুরস্কের সমর্থিত মিলিশিয়ারা তাদের পাশে। এই ঘাঁটি শুধু সামরিক নয়, এটি ছিল যুক্তরাষ্ট্রের তেল চুরির কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল সিরিয়া থেকে চলে যেত বিদেশি কোম্পানির হাতে। এখন সেই পথ বন্ধ, এবং সেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়। কারণ লজিস্টিক সাপোর্টের যে পথ দিয়ে তারা মধ্যপ্রাচ্যে আধিপত্য টিকিয়ে রেখেছিল, সেই পথ এখন কেটে দিয়েছে সিরিয়া ও তুরস্ক একসঙ্গে। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের বিদায় মানে শুধু এক সামরিক ঘাঁটির পতন নয়, এটা এক যুগের পতন। যে যুগ শুরু হয়েছিল স্বাধীনতার নামে, শেষ হলো অপমানের ইতিহাসে। এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান হয়ে গেছে দ্বিধাগ্রস্ত এক ছায়া। তাদের কৌশল ছিল ইরাক থেকে পিছিয়ে এসে কুর্দিস্তানে ঘাঁটি স্থাপন, কিন্তু তুরস্ক সেই পরিকল্পনা ধ্বংস করেছে। সিরিয়া এখন নিজের তেল ক্ষেত্র ফিরে পেয়েছে, ইরান পেয়ে গেছে ইরাকের আকাশসীমা, আর ইসরায়েল, তারা এখন আগের চেয়ে বেশি একা। এ যেন এক দীর্ঘ প্রতিশোধের মহাকাব্য, যেখানে প্রতিটি অধ্যায় লেখা হচ্ছে সেই সব মানুষের হাতে যাদের ওপর একসময় বোমা পড়েছিল গণতন্ত্র নামে। ওয়াশিংটনে আজ নিস্তব্ধতা। পেন্টাগন বলছে এটা শুধু কৌশলগত পশ্চাৎপসরণ, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। আমেরিকার শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ এখন মরুভূমির বালিতে। যেসব সামরিক ঘাঁটি তারা সন্ত্রাস বিরোধী কেন্দ্র বলেছিল, সেগুলো এখন পরিণত হচ্ছে তাদের পরাজয়ের প্রতীকে। ইসরায়েল এই ঘটনায় সবচেয়ে উদ্বিগ্ন, কারণ ইরানের জন্য এখন ইরাকের আকাশ খোলা। বাগদাদ থেকে বেইরুত পর্যন্ত তৈরি হচ্ছে এক প্রতিরোধ করিডোর, যেখানে সিরিয়া, লেবানন, ইরান ও ইরাক এক সুতোয় বাঁধা। এই করিডোর মানে ইসরায়েলের কৌশলগত ঘেরাটোপ ভেঙে যাওয়া। দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল, এপি নিউজ সবাই এই খবর প্রকাশ করেছে, কিন্তু তাদের ভাষা একটাই। ইরান সমর্থিত বিদ্রোহীরা ঘাঁটি দখল করেছে। তারা বলে না এই বিদ্রোহীরা ইরাকের সরকারি তহবিল থেকে অর্থ পায়। তারা বলে না এই ঘাঁটি ছিল ইরাকে যুক্তরাষ্ট্রের শেষ প্রতিরোধ অবস্থান। তারা বলে না এটাই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক পরাজয়। পশ্চিমা সংবাদ মাধ্যম আবারও সেই পুরনো খেলা খেলছে, যেখানে সত্যকে বলা হয় হুমকি আর মিথ্যাকে বলা হয় নীতিগত ভারসাম্য। বাগদাদের মরুভূমিতে আগুনের আলো নিভে গেছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সের যোদ্ধারা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের ওপর, যেখানে একসময় ছিল আমেরিকার পতাকা। তাদের একজন মাটিতে পড়ে থাকা সেই পতাকাটি তুলে ধুলো ঝাড়ছে, ধীরে ধীরে পকেটে ভরে ফেলছে, যেন ইতিহাসের প্রমাণ সংরক্ষণ করছে। দূরে ওয়াশিংটনের আকাশে তখন তীব্র ঠান্ডা। এক মার্কিন কূটনীতিক ফিসফিস করে বললেন, আমরা সাদ্দামকে হারিয়েছিলাম, কিন্তু ইরানকে নয়। এখন বুঝছি সাম্রাজ্য শেষ হয় বুলেট দিয়ে নয়,
ভুল হিসাব দিয়ে। যখন সাম্রাজ্যবাদ শান্তির মুখোশ পড়ে তখন বুঝে নিতে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু বন্দুক ছাড়া। আইন আল আসাদ ঘাঁটির পতন কোনো খবর নয়, এটা এক যুগের সমাপ্তি, যেখানে মধ্যপ্রাচ্য অবশেষে বলছে আমরা আর তোমাদের উপনিবেশ নই। তেহরানের রাত, আকাশে উড়ছে না কোনো ড্রোন, তবু অদৃশ্য তরঙ্গে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন ঘাঁটিতে বসে থাকা ইঞ্জিনিয়াররা স্যাটেলাইট স্ক্রিনে এক বিস্ময়কর তথ্য দেখল। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যোগাযোগ ব্যবস্থা মার্কিন স্টারলিংক নেটওয়ার্ক এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেছে। $200 বিলিয়ন এই সাম্রাজ্য যেন হঠাৎ নিস্তব্ধ। দীর্ঘ 15 বছর ধরে যে প্রযুক্তি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র, যেটিকে তারা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চোখ হিসেবে দেখত, সেটি ইরানের তৈরি এক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সামনে সম্পূর্ণ ব্যর্থ। এটি শুধু প্রযুক্তির নয়, এটি রাজনৈতিক আধিপত্যের চ্যালেঞ্জ, যেখানে তরঙ্গ হয়ে উঠেছে প্রতিরোধের অস্ত্র, আর একটি মুসলিম দেশ সেই তরঙ্গের মাধ্যমে সাম্রাজ্যবাদী যোগাযোগ ব্যবস্থাকে গড়িয়ে দিল। স্টারলিংক ছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের ডিজিটাল সাম্রাজ্যের মূল স্তম্ভ। এলন মাস্কের স্পেস এক্স প্রকল্পের মাধ্যমে প্রায় 12,000 স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে ফেলেছিল। এই নেটওয়ার্ক শুধু ইন্টারনেট নয়, এটি ছিল গোয়েন্দা নজরদারি, সামরিক নির্দেশনা ও ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল অবকাঠামো। ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের সাফল্য প্রমাণ করেছিল কিভাবে একটি বেসরকারি প্রযুক্তি পরিণত হতে পারে রাষ্ট্রের সামরিক অস্ত্রে। ওয়াশিংটন ভাবছিল এই নেটওয়ার্কই হবে তাদের ভবিষ্যতের রক্ষা কবচ। রাশিয়া বা চীনের মতো রাষ্ট্র যত শক্তিশালী হোক না কেন, স্টারলিংকের মতো গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ককে তারা অচল করতে পারবে না। কিন্তু সেই অচল ধারণাকে ভেঙে দিল ইরান। এক দেশের সীমিত সম্পদ আর রাশিয়ান টেকনোলজির ওপর ভর করে তারা এমন এক ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা তৈরি করল, যা এক নিমেষে $200 বিলিয়ন প্রযুক্তিকে অন্ধ করে দিল। 2010 সাল থেকে ইরান বুঝেছিল ভবিষ্যতের যুদ্ধ হবে তথ্যের ওপর। রাশিয়ার টবল EW সিস্টেম কিনে তারা শুরু করেছিল নিজস্ব ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি উন্নয়নের কাজ। বহু বছর ধরে রিভার্স ইঞ্জিনিয়ারিং আর স্থানীয় গবেষণার মাধ্যমে তৈরি হয়েছিল টবল ইরান নামের এক উন্নত সংস্করণ, যা 500 থেকে 1000 কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো স্যাটেলাইট সিগন্যালকে ব্লক করতে সক্ষম। যখন ইরানে পশ্চিমা গোয়েন্দারা আন্দোলন উস্কে দিতে স্টারলিংক সক্রিয় করার চেষ্টা করছিল, তখন ইরানের প্রতিরক্ষা দপ্তর মাত্র কয়েক ঘণ্টায় সম্পূর্ণ ব্ল্যাকআউট তৈরি করে। 5 দিনের মধ্যে গোটা দেশ জুড়ে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক একেবারে নষ্ট হয়ে যায়। কোনো সিগন্যাল, কোনো ফিড, কোনো ভিডিও ট্রান্সমিশন কার্যকর ছিল না। রয়টার্স পরে জানায় স্টারলিংক ইরানে একটিও কার্যকর নোড স্থাপন করতে পারেনি। এই ঘটনায় ওয়াশিংটন হতবাক। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ মার্ক হুইটমোর বলেন, ইরান এমন এক প্রযুক্তি ব্যবহার করেছে যা শুধু সিগন্যাল ব্লক করে না, বরং ফ্রিকোয়েন্সি ফেজিং করে স্যাটেলাইট লিঙ্ককেই বিকল করে দেয়। এটি স্টারলিংকের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ ব্যর্থতা। স্টারলিংক প্রকল্পটি $200 বিলিয়ন ব্যয়ে গড়ে তোলা হয়েছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক বিনিয়োগ হিসেবে। ন্যাটোর কৌশলগত পরিকল্পনায় এটি ছিল ডিজিটাল ডমিনেন্স প্রোগ্রামের মূল অংশ। কিন্তু ইরানের এই জ্যামিং অভিযানের পর পুরো প্রকল্পের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে। ফোর্বস লিখেছে, ইরানের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা এখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আর দ্য গার্ডিয়ান মন্তব্য করেছে, যদি একটি আঞ্চলিক শক্তি $200 বিলিয়ন নেটওয়ার্ককে অকার্যকর করতে পারে, তবে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা আর এককভাবে কোনো পরাশক্তির নিয়ন্ত্রণে থাকবে না। এই ব্যর্থতা শুধু যুক্তরাষ্ট্রের নয়, এটি পশ্চিমা সামরিক জোটের মনস্তাত্ত্বিক ধাক্কা। কারণ এত বড় প্রযুক্তি বিনিয়োগ হঠাৎ করে অকার্যকর হয়ে পড়েছে। এখন পেন্টাগন বাধ্য হচ্ছে নতুন প্রজন্মের অ্যান্টি জ্যামিং স্যাটেলাইট প্রোগ্রাম শুরু করতে। কিন্তু বিশ্লেষকদের মতে এতে আরও 5 থেকে 7 বছর সময় লাগবে। রাশিয়া ও চীন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। মস্কো তাদের উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার তথ্য ইরানের সাথে ভাগ করে নিচ্ছে এবং বেইজিং সরবরাহ করছে সিগন্যাল এনক্রিপশন অ্যালগোরিদম। এই ত্রয়ী এখন তৈরি করছে নতুন এক প্রযুক্তিগত অক্ষ, যেখানে পশ্চিমা তথ্য আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এক সমন্বিত জ্যামিং আর্কিটেকচার। রাশিয়ান প্রতিরক্ষা পত্রিকা ভয়না ইন্ডাস্ট্রিয়া জানায়, ইরানের ইউব্লেও সিস্টেম এখন সিরিয়ার আকাশে পরীক্ষামূলকভাবে কাজ করছে, যা রাশিয়ার বিমান বাহিনীকে ইসরায়েলি ড্রোনের বিরুদ্ধে সুরক্ষা দিচ্ছে। এদিকে চীন দক্ষিণ চীন সাগরে একই প্রযুক্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এতে স্পষ্ট, ইরানের সাফল্য এখন আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে এশিয়া জুড়ে।
বিশ্ব বিশ্লেষকরা বলছেন ইরানের এই সাফল্য ইন্টারনেট যুদ্ধের হিরোশিমা মুহূর্ত। আল জাজিরা মন্তব্য করেছে, এটি প্রমাণ করছে সামরিক শক্তির সমীকরণ এখন আর ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নয়, ডেটা নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারিত হবে। ইরানের বিজ্ঞানীরা এখন দাবি করছেন তাদের এই জ্যামিং সিস্টেম শুধু স্যাটেলাইট নয়, ভবিষ্যতের এআই নিয়ন্ত্রিত যুদ্ধের সিস্টেমকেও প্রভাবিত করতে পারবে। তাদের ভাষায় তথ্য প্রবাহ নিয়ন্ত্রণই ভবিষ্যতের সার্বভৌমত্ব। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ কর্নেল স্টিফেন ব্লেক বলেন, ইরান আমাদের সামনে এমন এক বাস্তবতা হাজির করছে যেখানে সিগন্যাল ডমিনেন্সি নতুন যুদ্ধের ফ্রন্ট লাইন। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন আর আগের মতো নেই, প্রযুক্তিগত ভারসাম্য পাল্টে গেছে। তেহরানের আকাশে আজও নীরবতা, কিন্তু সেই নীরবতার নিচে চলেছে অদৃশ্য তরঙ্গের যুদ্ধ। পৃথিবীর প্রতিটি স্যাটেলাইট এখন জানে মধ্যপ্রাচ্যের এই দেশ তাদের অদৃশ্য চোখে পরিণত হয়েছে। ওয়াশিংটন বিশ্লেষণ কেন্দ্র র্যান্ড কর্পোরেশন এক প্রতিবেদনে সতর্ক করেছে, ইরানের জ্যামিং সক্ষমতা এখন বৈশ্বিক স্যাটেলাইট যোগাযোগের জন্য বাস্তব হুমকি। প্রযুক্তির এই যুদ্ধ দেখিয়ে দিল পশ্চিমা শ্রেষ্ঠত্বের যুগ শেষ। এবার পৃথিবীর মানচিত্রে উঠছে নতুন নাম, নতুন শক্তি আর নতুন নিয়ম। ইরানের সেই তরঙ্গ এখন আর শুধু সিগন্যাল নয়, এক রাজনৈতিক বার্তা। যে কোনো পরাশক্তির অস্ত্র ভেঙে দেওয়া যায় যদি প্রতিরোধের তরঙ্গ যথেষ্ট শক্তিশালী হয়। রাত তখন মধ্যরেখা ছুঁয়ে গেছে। উত্তর আটলান্টিকের ঢেউগুলো ভাঙছে ইস্পাতের গর্জনে। আমেরিকার কোস্টগার্ডের রাডারে দেখা গেল এক বিশাল জাহাজ, সেভাস্তোপল ক্লাস ট্যাঙ্কার। রাশিয়ার পতাকা উঠছে তার উপর। 7 দিন ধরে তাড়া করে অবশেষে সেটিকে ঘিরে ফেলল যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস কনসালটেশন। তারপর ভেসে উঠল এক ঘোষণা, এই জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে, এটি আমাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বিবৃতি 2026 সালের জানুয়ারি 6। রাশিয়ার সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানালো। ক্রেমলিন জানালো, এটি আন্তর্জাতিক জলসীমায় আমাদের বাণিজ্যিক সম্পদে সরাসরি হামলা, আমরা পাল্টা ব্যবস্থা নেব। এই এক মুহূর্তে পৃথিবী বুঝে গেল যুদ্ধ এখন আর প্রক্সির ছায়ায় নেই, রেড লাইন পেরিয়ে গেছে। এখন বিশ্বযুদ্ধের নতুন অধ্যায় শুরু হচ্ছে, অদৃশ্য নৌযুদ্ধ, হাইপারসনিক মিসাইল এবং পারমাণবিক প্রতিশোধের ছায়া। দশক ধরে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে একটি অলিখিত নিয়ম ছিল, একে অপরের ওপর সরাসরি আক্রমণ নয়, কিন্তু 2026 সালের শুরুতে সেই সীমারেখা মুছে গেল। রাশিয়ার জাহাজ আটকানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি সিদ্ধান্ত নিল যা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক আগ্রাসনের পর্যায়ে পড়ে। দ্য গার্ডিয়ান লিখেছে, এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের নিষেধাজ্ঞার বলয় এখন আর অর্থনৈতিক নয়, এটি সামরিকভাবে কার্যকর। রাশিয়া পাল্টা ঘোষণা দেয়, আমরা সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। এটি শুধু কূটনৈতিক বিবৃতি ছিল না, পুতিনের নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিফেন্স কন্ডিশন লেভেল 3 ঘোষণা করে, যা সাধারণত আংশিক যুদ্ধাবস্থা বোঝায়। বিশ্লেষক আন্দ্রেই মিরোনভ বলেছেন, যখন একটি পরাশক্তির বাণিজ্যিক জাহাজ অন্য পরাশক্তি ধরে নেয়, তখন সেটা কেবল অর্থনীতির সংঘাত নয়, সেটা যুদ্ধের পূর্বাভাস। এখন স্পষ্ট, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক আর কৌশলগত প্রতিযোগিতার পরিসরে নেই, এটি মুখোমুখি সংঘাতের দিগন্তে দাঁড়িয়ে। যখন যুক্তরাষ্ট্র আটলান্টিকে রাশিয়ার জাহাজ দখল করে, ঠিক তার পরদিন ইউক্রেনের আকাশে দেখা গেল এক অজানা আগুনের রেখা। রাশিয়া ছুড়ে দিল তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেসনিক। এই মিসাইল শব্দের গতির চেয়ে 17 গুণ দ্রুত চলে এবং একসাথে 10টি ভিন্ন টার্গেটে আঘাত করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মিসাইল আমাদের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত প্রতিরক্ষা, এটি শুধু প্রতিশোধ নয়, একটি সতর্কবার্তা। বিবিসি বাংলা লিখেছে, রাশিয়া প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইতিহাস তৈরি করল। এই মিসাইল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বিস্ফোরিত হয়। দৃশ্যটি এমন ছিল যেন আকাশ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। আল জাজিরা মন্তব্য করে, এই হামলা ছিল রাজনৈতিক বার্তা, আমরা সীমা মানি না, তোমরাও মানো না। রাশিয়া বুঝিয়ে দিল, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে তবে তার প্রতিক্রিয়া কেবল ইউক্রেন নয়, ইউরোপ পর্যন্ত পৌঁছাবে। রাশিয়ার প্রতিক্রিয়া শুধু আকাশে সীমাবদ্ধ থাকেনি, আর্কটিক মহাসাগরের বরফ ঢাকা অন্ধকারে তাদের নৌবাহিনী প্রতিশোধ নেয়। আটক করে যুক্তরাষ্ট্রের 3টি পণ্যবাহী জাহাজ। এই 3 জাহাজের আনুমানিক মূল্য $3 বিলিয়ন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সি প্রকাশ করে, আমরা আন্তর্জাতিক আইনের মধ্য থেকে প্রতিশোধ নিয়েছি, তারা আমাদের যা করেছে আমরা 3 গুণ ফিরিয়ে দিয়েছি। প্রথমে যুক্তরাষ্ট্র এই ঘটনা গোপন রাখতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন পোস্ট ফাঁস করে দেয় নৌ কমান্ডারদের বার্তা।
3টি জাহাজ নিখোঁজ, ধারণা করা হচ্ছে রাশিয়ার আর্কটিকে ফ্লিটের হাতে। এই নৌযুদ্ধের নতুন ধারা এখন বিশ্ব বাণিজ্যের জন্য ভয়াবহ হুমকি। বিশ্বের 90% বাণিজ্য সমুদ্রপথে চলে, যার মধ্যে 1/3 আটলান্টিক দিয়ে। এই অঞ্চলে অদৃশ্য জাহাজ যুদ্ধ শুরু হলে পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ, এমনকি খাদ্য আমদানিতেও বিপর্যয় ঘটবে। আন্তর্জাতিক শিপিং কাউন্সিল সতর্ক করেছে, এটি যদি চলতে থাকে তাহলে আমরা 2008 সালের অর্থনৈতিক সংকটের থেকেও বড় ধসের মুখোমুখি হব। এভাবেই রাশিয়া আমেরিকার প্রতিশোধ এখন পুরো বিশ্বের বাণিজ্য ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। তাদের অভ্যন্তরীণ ঋণের বোঝা জিডিপির 120% ছাড়িয়েছে। অর্থনীতিবিদ জন ম্যাথিউসন ফাইন্যান্সিয়াল টাইমসে লিখেছেন, আমেরিকার অর্থনীতি এখন এমন অবস্থায় যেখানে যুদ্ধ ছাড়া ডলারের আধিপত্য টিকিয়ে রাখা সম্ভব নয়। ডলারই এখন যুক্তরাষ্ট্রের অস্ত্র। যে দেশ ডলার ছাড়া তেল বিক্রি করছে, যেমন রাশিয়া, ইরান, ভেনেজুয়েলা, তাদের উপর চাপ বাড়ানোই এখন ওয়াশিংটনের নীতি। রাশিয়া যখন চীনের সঙ্গে ইউয়ান রুবল লেনদেন শুরু করে, তখন সেটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধাক্কা। ইরান, রাশিয়া ও চীনের মধ্যকার শক্তি জোট এখন ডলারের বিকল্প হিসেবে ডিজিটাল গোল্ড ট্রেড সিস্টেম তৈরি করেছে। রয়টার্স লিখেছে, ওয়াশিংটনের ঋণবহুল অর্থনীতি এখন নিজেদের বাঁচাতে বিশ্বকে যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছে। এটাই আসল যুদ্ধ, যেখানে বোমা নয়, মুদ্রাই অস্ত্র। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এখন যা ঘটছে তা প্রকাশ্যে কেউ স্বীকার করছে না, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র বলছে ন্যাটোর বিশেষ বাহিনী ইতিমধ্যেই সেখানে মোতায়েন রয়েছে। তারা ইউক্রেনীয় সেনাদের পোশাক পরে যুদ্ধ করছে। ডেইলি টেলিগ্রাফ লিখেছে, ইউক্রেন এখন এক ধরনের ন্যাটো প্রক্সি বেস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে, ইউক্রেনে ন্যাটোর যে কোনো সৈন্য উপস্থিতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান। এই ঘোষণার পর মস্কো তাদের বিমান বাহিনীকে অপারেশনাল স্টেট 1-এ নিয়ে গেছে, অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি। রাশিয়ার বিমান বাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, এখন ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। রাশিয়া এখনও তাদের আধুনিক SU-57 ও MiG-31 কিনজাল ইউনিটগুলো সম্পূর্ণভাবে ব্যবহার করেনি। বিশ্লেষকরা বলছেন, এইবার হয়তো সেই সময় এসে গেছে। এটি যদি ঘটে তাহলে ইউক্রেন যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, এটি হবে ইউরোপের কেন্দ্রস্থলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। সবকিছুর মাঝখানে চীন এখন নীরব কিন্তু তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছে। তাদের কূটনৈতিক অবস্থান শান্তির আহ্বান, কিন্তু বাস্তবে তারা অর্থনৈতিকভাবে রাশিয়াকে শক্তিশালী করছে। চায়না ডেইলি লিখেছে, আমরা সংঘাত চাই না, কিন্তু একতরফা নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেই না। চীন ও রাশিয়ার মধ্যে এখন প্রায় $180 বিলিয়ন বাণিজ্য চলছে, যার 90%ই ডলারের বাইরে। এটি যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এক অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র। একই সাথে চীন দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে তাদের নৌবাহিনীকে প্রস্তুত করছে। অর্থাৎ যদি ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এশিয়াও স্থির থাকবে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, দুই ফ্রন্টের সংঘাত। রাতের আকাশে মস্কোর আলো ঝলমল করছে। প্রেসিডেন্ট পুতিন তার বাংকার থেকে বেরিয়ে আসছেন। দূরে রেড স্কোয়ারে সৈন্যরা প্রস্তুত। পাশাপাশি ওয়াশিংটনের হোয়াইট হাউসের ন্যাটো কাউন্সিলের জরুরি বৈঠক চলছে। দুই শহরের মাঝে দূরত্ব কেবল মানচিত্রে, বাস্তবে তাদের মাঝে রয়েছে এক তপ্ত রেখা, নাম তার রেড লাইন। বিশ্ব এক অনিশ্চিত যুগে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধের ঘোষণা আসে ডলারের দামে আর শান্তির সিগন্যাল হারিয়ে যায় মিসাইলের শব্দে। এক আন্তর্জাতিক বিশ্লেষক লা মন্ডেতে লিখেছেন, যখন শান্তিধররা রেড লাইন পেরিয়ে যায় তখন ইতিহাস আর মানুষকে রক্ষা করতে পারে না। এই পৃথিবী এখন সেই ইতিহাসের সামনে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি মিসাইল, প্রতিটি অর্থনৈতিক সিদ্ধান্ত এক নতুন ভূরাজনৈতিক যুগের বার্তা দিচ্ছে। একটি যুগ যেখানে শান্তি আর যুদ্ধের সীমারেখা মিলেমিশে গেছে এক অজানা অন্ধকারে। এই হলো রেড লাইনের ওপারের পৃথিবী, যেখানে ভবিষ্যৎ এখন এক বিস্ফোরণের অপেক্ষায়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তখন রাত 2:30। বৃষ্টির পর শহর নিস্তব্ধ, শুধু দূরের কোনো পাহাড় থেকে গড়িয়ে আসা বজ্রপাতের শব্দ। রাষ্ট্রপতি ভবনের উপর ঘন কালো মেঘ ঝুলে আছে। ভেতরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ডেস্কের সামনে বসে আছেন, হাতে পুরনো একটি নোটবুক, যেটি একসময় হুগো চাভেজ উপহার দিয়েছিলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে একরকম অনমনীয় সাহস। দরজায় হালকা শব্দ হলো, প্রথমে ধাতব করা, তারপর গুলির শব্দ। মুহূর্তের মধ্যে রাষ্ট্রপতি ভবনের চারপাশে নেমে এলো আমেরিকান ঘোস্ট ইউনিট। তারা এসেছে কোনো ঘোষণার আগেই, কোনো আলো ছাড়াই। স্যাটেলাইট ও ড্রোনের নির্দেশনায় অপারেশনটি শুরু হয় রাত 2:17 শেষ হয় মাত্র 42 মিনিটে। ভোর হওয়ার আগেই প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং তার নিরাপত্তা প্রধান সবাইকে এক গোপন বিমানে তুলে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার বাইরে। সকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন, নিকোলাস
নিকোলাস মাদুরো এখন নিরাপদ হেফাজতে, এটি মানবতার জয়। কিন্তু বাস্তবে এটি ছিল ইতিহাসের নতুন অধ্যায়, এক রক্তহীন অভ্যুত্থান যেখানে বোমা বা মিসাইল নয়, কাজ করেছে নিখুঁত সময়, প্রযুক্তি ও গোয়েন্দা মনস্তত্ত্ব। বিশ্ব সামরিক অভিধানে এর নতুন নাম প্রিসিশন রেজিম চেঞ্জ বা নিখুঁত শাসন পরিবর্তন। বিশ্বযুদ্ধের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে তার নিজ বাসভবনে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করার ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলও প্রথমে এই পরিকল্পনাকে পাগলামি বলেছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য এটি ছিল এক ক্যালকুলেটেড গেম। ইরাক, আফগানিস্তান কিংবা লিবিয়ার মতো ব্যর্থ অভিযানের অভিজ্ঞতা থেকে ট্রাম্প একটি শিক্ষা নিয়েছিলেন। শত্রুর পুরো দেশকে নয়, শুধু তার মাথাটাকে টার্গেট করো। এই নীতি পরবর্তীতে পরিণত হয় টপ ডাউন স্ট্রাইক মডেলে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা একে বলছেন পেন্টাগনের নীরব বিপ্লব, যেখানে সেনা পাঠানো হয় না পুরো দেশ দখলে, বরং ক্ষমতার কেন্দ্রকে নিঃশব্দে গুঁড়িয়ে দেওয়া হয়। মাদুরো অভিযানে সেটি ঘটেছিল। গোটা মিশন পরিচালিত হয়েছিল সিআইএ, ডেল্টা ফোর্স ও স্পেস কমান্ডের সমন্বয়ে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম হক আই ওমেগা মাদুরোর প্রতিটি গতিবিধি 9 মাস ধরে পর্যবেক্ষণ করেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, একটি গুলি ছোড়ার আগেই পুরো শাসন কাঠামোকে ধসিয়ে দেওয়া, এবং সেটিই ঘটল। রক্তপাত হল না, প্রতিরোধ করে ওঠার আগেই ক্ষমতার কেন্দ্র অদৃশ্য হয়ে গেল। বিশ্বজুড়ে সামরিক কৌশলবিদরা বললেন, এটাই ভবিষ্যতের যুদ্ধ, যেখানে ট্যাঙ্ক নয়, ঘড়ির কাঁটা দিয়ে জয় নির্ধারিত হয়। নিকোলাস মাদুরো ছিলেন এমন এক শাসক যিনি একদিকে ওয়াশিংটনের চাপে দমে যাননি, আবার অন্যদিকে দেশের অর্থনীতিকেও পতনের মুখে ঠেলে দিয়েছিলেন। ভেনেজুয়েলার তেলের রিজার্ভ বিশ্বের সবচেয়ে বড়, কিন্তু সেই তেল এখন পরিণত হয়েছে অভিশাপে। তেল বিক্রি বন্ধ, নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ দুর্নীতিতে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছিল। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে মাদুরো কেবল এক স্বৈর শাসকই নন, তিনি ছিলেন আমেরিকার প্রভাবলয়ের সবচেয়ে বড় প্রতিবন্ধক। কারণ মাদুরোর পাশে ছিল ইরান, রাশিয়া ও চীন। তেহরান থেকে গোপনে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচ্ছিল ভেনেজুয়েলা। আর ঠিক 24 ঘন্টা আগেই মাদুরো ঘোষণা দিয়েছিলেন, ইরান আমাদের আকাশ প্রতিরক্ষা দিয়েছে বিনামূল্যে। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটন থেকে আসে নির্দেশ, অপারেশন সাইলেন্ট থান্ডার শুরু করো। বিশ্ব রাজনীতির বোর্ডে এটি ছিল এক নিখুঁত প্রতিক্রিয়া। একটি দেশের প্রেসিডেন্ট যিনি ঘোষণা করেছিলেন আমরা আমেরিকার বিরুদ্ধে লড়ব, সেই মানুষটিকে আমেরিকান কমান্ডোরা ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেল। এটি শুধু ভেনেজুয়েলার পতন নয়, এটি ইরানের ওপরও এক অদৃশ্য চাপ। অভিযান শেষ হওয়ার পরদিন সকালে লন্ডন, মস্কো, বেইজিং সব রাজধানীতেই শুরু হয় জরুরি বৈঠক। রাশিয়া বলল এটি রাষ্ট্রীয় সন্ত্রাস। চীন বলল এই ধরনের হস্তক্ষেপ বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করবে। কিন্তু ট্রাম্প শুধু হাসলেন। তিনি টুইট করলেন, আমরা চাই শান্তি, কিন্তু প্রয়োজনে শান্তির জন্য ঝড় তুলি। বিশ্ব বিশ্লেষকরা বুঝলেন এটি কেবল মাদুরোকে সরানো নয়, বরং এক প্রতীকী বার্তা। যদি আমেরিকার সিদ্ধান্ত নেয়, কোনো নেতা নিরাপদ নন। এখন সবচেয়ে বেশি শঙ্কায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিশেষ করে ইরান। কারণ ট্রাম্প বহুবার প্রকাশ্যে বলেছেন, তেহরান যদি হুমকি দেয় আমরা ভাববো না, আমরা করব। এবং এখন যখন ভেনেজুয়েলা পড়ে গেছে, তখন খামেনির তেহরান হয়তো পরবর্তী বোর্ডে। ইরান বুঝে গেছে খেলাটা বদলে গেছে। যেখানে একসময় আমেরিকার আক্রমণ মানে ছিল কয়েক হাজার সৈন্য ও দীর্ঘ যুদ্ধ, এখন তা হতে পারে এক রাতের অভিযান। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি তাই বিপ্লবী গার্ডকে সতর্ক করেছেন, শত্রু এখন ছায়ার মতো, তোমরা আলো জ্বালাতে পারবে না। তেহরানের আকাশে রাতভর চলতে থাকে ড্রোন ও জেটের টহল, কিন্তু আতঙ্ক এখন মানসিক। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানে আমেরিকা যদি সত্যি সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো সতর্কবার্তা ছাড়াই অপারেশন শুরু হতে পারে। সেখানে প্রশ্ন একটাই, ওয়াশিংটনের পরবর্তী টার্গেট কি তেহরান? কারণ আমেরিকার জন্য ইরান কেবল শত্রু নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রতীক, যার পতন মানে মুসলিম বিশ্বের মনস্তাত্ত্বিক ভাঙন। বিশ্ব এখন খামেনির দিকে তাকিয়ে। ইরান যেভাবে ভেনেজুয়েলাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এখন ইরানের কাঁধে বোঝা হয়ে উঠছে। কারণ মাদুরো পতনের সঙ্গে সঙ্গে ইরানের এক অংশের প্রযুক্তি এবং গোপন সংযোগও মার্কিন বাহিনীর হাতে চলে গেছে। ওয়াশিংটনের গোয়েন্দা বিভাগ এখন জানে তেহরানের প্রতিরক্ষা কাঠামো কোথায় দুর্বল, কে কোন সংযোগে যুক্ত। বিশ্লেষকরা বলছেন এই তথ্য এখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিয়েল টাইম প্রজেকশন ম্যাপে আপডেট হয়েছে। অর্থাৎ ইরানের পতন যদি ঘটে, সেটিও হবে মাদুরোর মতোই, নীরব, দ্রুত, রক্তহীন। এক সাংবাদিক মন্তব্য করেছেন, ট্রাম্পের অপারেশন শুধু একজন প্রেসিডেন্টকে ধরেনি, বরং বিশ্বকে দেখিয়েছে গণতন্ত্র রক্ষা নয়, ক্ষমতা কেমন করে সরাসরি হাতের মুঠোয় আনা যায়।
মাদুরো অভিযানটি শুধু এক ব্যক্তির পতন নয়, বরং যুদ্ধের ইতিহাসে এক নতুন যুগের সূচনা। এই অভিযানের মাধ্যমে বিশ্বকে ট্রাম্প দেখিয়ে দিলেন 21 শতকের যুদ্ধ আর কামান, ট্যাঙ্ক বা পারমাণবিক অস্ত্রের নয়, এটি হবে তথ্য, সময় এবং মনস্তাত্ত্বিক নিপুণতার খেলা। বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধ এখন দুই ভাগে বিভক্ত, ফিজিক্যাল ব্যাটল এবং ইনফরমেশন ব্যাটল। মাদুরো অভিযানে দ্বিতীয় ধরনের যুদ্ধই ছিল প্রধান। এখানে যুদ্ধক্ষেত্র ছিল না মাঠ বা শহর, বরং ছিল স্যাটেলাইট, সার্ভার এবং ইলেকট্রনিক সিগন্যালের অদৃশ্য মহাকাশ। এই নতুন সামরিক দর্শনের মূল তত্ত্ব হল শাসন ব্যবস্থার হৃৎপিণ্ডে আঘাত করো, সৈন্যদের নয়। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে একবার যদি ক্ষমতার কেন্দ্র ভেঙে দেওয়া যায়, তবে সেই দেশের পুরো সামরিক কাঠামো ও প্রশাসনিক নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে স্থবির হয়ে যাবে। এটি মূলত স্মার্ট ইনভেশন, যেখানে লক্ষ্য কেবল একটি, রাষ্ট্রের মাথাকে ছিন্ন করা, কিন্তু দেহটিকে অপরিবর্তিত রাখা। এতে যুদ্ধের খরচ কমে আসে, আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তুলনামূলক হালকা হয়, কারণ রক্তপাত কম এবং দৃশ্যমান ধ্বংস প্রায় নেই। মার্কিন প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ একে ব্যাখ্যা করেছেন জিরো ফুটপ্রিন্ট ওয়ারফেয়ার হিসেবে, একটি যুদ্ধ যেখানে সৈন্যদের পদচিহ্ন থাকে না, কিন্তু প্রভাব থেকে যায় বহু প্রজন্মের জন্য। এই দর্শনের আরেকটি দিক হল সাইবার ডমিনেন্স। বিশ্বজুড়ে 2020 পরবর্তী সংঘাতে দেখা গেছে সেনাবাহিনীর চেয়ে হ্যাকারদের গুরুত্ব অনেক বেড়েছে। মাদুরো অভিযানে হ্যাকিং ব্যবহার করে দেশটির কমিউনিকেশন, বিদ্যুৎ ও স্যাটেলাইট কন্ট্রোল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মাদুরোর নিরাপত্তা বাহিনী জানতেই পারেনি কোন নেটওয়ার্কে আক্রমণ চলছে, আর ঠিক সেই ফাঁকেই আমেরিকান কমান্ডোরা পৌঁছে গিয়েছিল তার দরজায়। এটি দেখিয়েছে যুদ্ধ এখন প্রযুক্তির রেস, যে দেশ তথ্য নিয়ন্ত্রণ করতে পারে সেই আজ নতুন যুগের বিজয়ী। এই নতুন সামরিক দর্শনের 3টি মৌলিক স্তম্ভ। ডিজিটাল ইন্টেলিজেন্স, শত্রুর চিন্তাভাবনাই আগেভাগে জেনে নেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষের সিদ্ধান্ত অনুমান করে ফেলা। মনস্তাত্ত্বিক প্রভাব, সরাসরি যুদ্ধের আগেই প্রতিপক্ষের সৈন্য ও জনগণের মানসিক স্থিতি নষ্ট করা। ভয়, বিভ্রান্তি ও তথ্য বিস্ফোরণের মাধ্যমে আত্মসমর্পণকে সহজ করা। সীমিত শারীরিক আঘাত, শুধু শাসনকেন্দ্র ধ্বংস করা, বাকিটাকে কার্যকর রাখার কৌশল। এই দর্শনের সফল প্রয়োগই ঘটেছে মাদুরোর পতনে। অর্থনীতিবিদরা বলছেন এটি লো কস্ট রেভুলেশন। আগেরকার যুদ্ধে এক দেশ দখল করতে বছর লেগে যেত, এখন লাগে এক রাত। একটিমাত্র ড্রোন, একটিমাত্র সাইবার অপারেশন অথবা একটিমাত্র মানব গোয়েন্দা সূত্র পুরো সরকারকে অচল করে দিতে পারে। এখানেই ভয়ও লুকিয়ে আছে, কারণ এই নতুন সামরিক দর্শন যুদ্ধ ও শান্তির সীমারেখা মুছে দিয়েছে। এখন কোনো দেশ জানে না কখন তাদের রাজধানীতে অপারেশন সাইলেন্ট থান্ডার নেমে আসবে। চীন, রাশিয়া, তুরস্ক এমনকি ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষা নীতি পুনর্লিখন করছে, কারণ তারা বুঝেছে যুদ্ধক্ষেত্র এখন চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এক মার্কিন সামরিক বিশ্লেষক সতর্ক করেছেন এই মডেল বিপজ্জনক, কারণ এটি গণতন্ত্রকেও অস্ত্র বানিয়ে ফেলবে। ভবিষ্যতে কোনো দেশের নির্বাচিত সরকারও যদি কারো স্বার্থে না আসে, তাকে এই কৌশলেই সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ মাদুরো অপারেশন একদিকে সামরিক দক্ষতার চূড়ান্ত উদাহরণ, অন্যদিকে এটি এক ভয়ঙ্কর দৃষ্টান্তও বটে, যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব আর নিরাপদ নয় এবং কোনো প্রেসিডেন্টই জানে না কোন ভোরে তার দরজায় কড়া নাড়বে ঘোস্ট ইউনিট। রাতের ওয়াশিংটনে তখন নিস্তব্ধতা। হোয়াইট হাউসের সামনে মৃদু আলোয় দাঁড়িয়ে আছেন ট্রাম্প। দূরে দেখা যাচ্ছে চাঁদ, অর্ধেক ঢাকা মেঘে। একজন সাংবাদিক চিৎকার করে প্রশ্ন করলেন, মিস্টার প্রেসিডেন্ট, পরবর্তী টার্গেট কি ইরান? ট্রাম্প থামলেন, হেসে বললেন, আমরা কখনো পরিকল্পনা বলি না, আমরা কেবল কাজ করি। তার চোখে ঝলকে উঠল একরকম শীতল দৃঢ়তা, যেন জানেন ভবিষ্যতের মানচিত্র তার ডেস্কেই তৈরি হচ্ছে। ওদিকে তেহরানে রাতের আকাশে ড্রোনের গর্জন। ইরানের এক গোপন ঘাঁটির রাডারে ভেসে উঠছে অচেনা সিগন্যাল। এক তরুণ অফিসার ফিসফিস করে বলল, স্যার, এই সিগন্যালটা ওয়াশিংটন থেকে। কমান্ডার থেমে গেলেন। দূরে আজানের শব্দ ভেসে আসছে। তিনি চোখ বন্ধ করে বললেন, যদি পরবর্তী অভিযান আমাদের হয়, তবে সেটিও হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আকাশে বজ্রপাত হলো। এক মুহূর্তের আলোয় পুরো মরুভূমি আলোকিত হয়ে উঠল। তারপর আবার অন্ধকার, গভীর, গম্ভীর, আর সেই অন্ধকারে যেন ভেসে উঠল এক প্রশ্ন, এবার কার পালা? তেহরানের আকাশে তখন শীতের নরম কুয়াশা। বিপ্লবী গার্ডের সদর দপ্তরের ভেতরে গভীর আলো ছায়ার খেলা। সবকিছু নিস্তব্ধ, কেবল দূরের এক মনিটরে ভেসে উঠছে লাল বিন্দুগুলোর নড়াচড়া। একজন তরুণ অফিসার ধীরে ধীরে বলল, স্যার, স্যাটেলাইট ফিড বলছে আমাদের উপর নতুন নজরদারি শুরু হয়েছে। আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত নিরাপত্তা উপদেষ্টা তখন জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে বয়ে চলেছে ঠান্ডা বাতাস, কিন্তু ঘরের ভেতর জমে আছে অজানা এক উত্তেজনা। তিনি ফিসফিস করে বললেন, ভেনেজুয়েলায় তারা যা করছে, এবার সেটির ছায়া আমাদের উপর পড়ছে। কেউ উত্তর দিল না। ঘরে ভেসে বেড়াতে লাগলো সেই ভয়ঙ্কর বাক্যটি, তাদের চোখ এখন তেহরানে।
তাত্ত্বিকভাবে খামেনিকে অপসারণ করা কোনো অসম্ভব ধারণা নয়। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং বিশেষ অভিযান ইউনিটের দক্ষতা বিবেচনা করলে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান শনাক্ত করে ঘণ্টার মধ্যে অভিযান চালানো আজ প্রযুক্তিগতভাবে সম্ভব। ভেনেজুয়েলায় যা ঘটেছে, রাষ্ট্রপ্রধানকে নিজের বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া, তা এক অর্থে আধুনিক যুদ্ধনীতির সীমানা ভেঙে দিয়েছে। তবুও খামেনির ক্ষেত্রে বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মাদুরো ছিলেন একটি রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট, কিন্তু খামেনি কেবল একজন নেতা নন, তিনি একটি মতাদর্শ, একটি বিপ্লব, একটি ধর্মীয় পরিচয়ের প্রতীক। তার পতন মানে একটি ভূরাজনৈতিক ঘটনার চেয়েও গভীর, এক সভ্যতাগত সংঘর্ষের সূচনা। মাদুরোকে গ্রেপ্তার করার পর লাতিন আমেরিকায় উত্তেজনা ছড়ালেও বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হয়নি, কিন্তু খামেনির উপর সেই মাদুরো মডেল প্রয়োগ করলে বিষয়টি আর ইরান বনাম আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি হয়ে উঠবে ইসলাম বনাম পশ্চিমা সভ্যতার সংঘাত। একজন ফরাসি বিশ্লেষক মন্তব্য করেছেন, খামেনি কোনো ব্যক্তি নন, তিনি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। তাকে ধরে নিয়ে যাওয়া মানে বিশ্বাসের উপর অস্ত্র তোলা। ইরানকে বাইরে থেকে অস্থিতিশীল করা সম্ভব, কিন্তু ভেতর থেকে ভাঙা প্রায় অসম্ভব। দেশটির নিরাপত্তা কাঠামো এমনভাবে বিন্যস্ত যা ডিসেন্ট্রালাইজড অথরিটি নামে পরিচিত, অর্থাৎ সর্বোচ্চ নেতা নিহত বা বন্দী হলেও প্রশাসনিক ও সামরিক শৃঙ্খলা অব্যাহত থাকে। খামেনি নিরাপত্তা নিশ্চিত করতে ইরান দীর্ঘদিন ধরে গড়ে তুলেছে একাধিক শ্যাডো হেডকোয়ার্টার, যেখান থেকে যুদ্ধকালীন বা সংকট মুহূর্তে পুরো দেশ পরিচালনা করা সম্ভব। তেহরানের বাইরে পাহাড়ি অঞ্চলে নির্মিত এই গোপন বাংকারগুলোতে উচ্চপদস্থ নেতারা অবস্থান করতে পারেন মাসের পর মাস। ইরানের মোবিলাইজেশন নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে রাজধানীর বাইরে প্রাদেশিক শহরগুলোর স্থানীয় বাহিনী নিজ নিজ এলাকাকে প্রতিরক্ষা অঞ্চলে রূপান্তর করতে পারে কয়েক ঘন্টার মধ্যে। ফলে যদি আমেরিকা মাদুরোর মতো সরাসরি অভিযানও চালায়, সেটি ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে দিতে পারবে না। একজন প্রাক্তন ইরানি কমান্ডার একবার বলেছিলেন, আমরা নেতার জন্য লড়ি না, আমরা আদর্শের জন্য লড়ি। যদি নেতা না থাকেন, আদর্শ তখনও থাকে। এটাই ইরানের প্রকৃত শক্তি, যা কোনো বিশেষ বাহিনীর বুলেট দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। ভেনেজুয়েলা ইরানের জন্য ছিল এক প্রকার রিহার্সাল ফিল্ড। তেল, প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতার মাধ্যমে তেহরান সেখানে নিজের ছায়া বিস্তার করেছিল। খামেনির কাছে মাদুরো ছিলেন একজন প্রতিরোধের প্রতীক, যিনি প্রমাণ করছিলেন আমেরিকার প্রভাব বলয়ের বাইরে থেকেও রাষ্ট্র টিকে থাকতে পারে। কিন্তু ভেনেজুয়েলার পতনের সঙ্গে সঙ্গে ইরানের কৌশলগত দিগন্ত ধসে পড়ে। খামেনি জানতেন, আমেরিকা একবার যদি দক্ষিণ আমেরিকায় সফল হয়, পরবর্তী টার্গেট মধ্যপ্রাচ্যই হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেদিন বলেছিলেন, ইরান আমাদের আকাশ প্রতিরক্ষা দিয়েছে বিনামূল্যে, সেদিন থেকেই ইরান নিজের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছিল। কয়েকদিন পরেই সেই প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতায় মাদুরো ধরা পড়লেন নিজের বাসভবনে। বিশ্লেষকরা বলছেন, ওই ঘোষণাই ছিল মৃত্যু ঘণ্টা, কারণ আমেরিকা তখন নিশ্চিত হয়ে যায় ইরান তাদের ছায়া প্রসারিত করছে, এবং সেই মুহূর্ত থেকেই খামেনি হয়ে উঠলেন ওয়াশিংটনের প্রাইম অবজেক্টিভ। খামেনিকে সরাসরি আঘাত মানে কেবল ইরান নয়, মুসলিম বিশ্বের আবেগে আগুন লাগানো। যে বিভক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে সুন্নি শিয়া বিভাজনে গভীর হয়েছে, সেটি মুহূর্তে মিলিয়ে যেতে পারে এক সাধারণ প্রতিক্রিয়ায়। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর সব দেশেই রাজনৈতিক মতভেদ আছে। কিন্তু যদি কোনোদিন ওয়াশিংটন খামেনিকে সরাসরি অপারেশনে তুলে নেয়, তবে ধর্মীয় অনুভূতির তীব্রতায় সেই সব দেশেও অস্থিরতা ছড়িয়ে পড়বে। মসজিদ, বিশ্ববিদ্যালয়, এমনকি ইউরোপের মুসলিম অধ্যুষিত জনপদগুলোতেও শুরু হতে পারে প্রতিবাদ ও সহিংসতা। এটি শুধু রাজনৈতিক সংকট নয়, এটি পরিণত হতে পারে এক বিশ্বজনীন আবেগ তাণ্ডবে। কারণ মুসলিম বিশ্বের কাছে খামেনি কেবল ইরানের শাসক নন, তিনি এক প্রতিরোধের প্রতীক, এক চিরাচরিত অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ছায়া। একজন আরব বিশ্লেষক বলেছেন, তাকে ছোঁয়া মানে কেবল ইরানের সীমানা নয়, ইসলামের হৃদয়ে আঘাত। ওয়াশিংটন জানে, খামেনিকে সরিয়ে দেওয়া মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিস্ফোরণ। তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট, কিন্তু রাজনৈতিক পরিণতি সামলানো অসম্ভব। যদি খামেনি বন্দী হন, তার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কয়েক ঘন্টার মধ্যে থেমে যাবে। গালফ অঞ্চল জ্বলে উঠবে, সিরিয়া ও ইরাক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, ইসরায়েলকে ঘিরে আরব বিশ্বে নতুন সংঘাত তৈরি হবে, আর আমেরিকার ইউরোপীয় মিত্ররা, বিশেষ করে ফ্রান্স ও জার্মানি, নিজেদের জনমতের চাপ সামলাতে হিমশিম খাবে। এমনকি আমেরিকার ভেতরেও মুসলিম কমিউনিটিগুলোর প্রতিক্রিয়া রাষ্ট্রীয় সংকটে রূপ নিতে পারে। তেলবাজার ধসে পড়বে, বিশ্ব অর্থনীতি কাঁপবে, আর তাতে চীন ও রাশিয়া সুযোগ নেবে নতুন জোট করার। এই কারণেই ট্রাম্প হোক বা বাইডেন, কেউই শেষ পর্যন্ত সেই চূড়ান্ত বোতাম টিপতে সাহস পাননি। তারা জানেন, মাদুরোকে ধরা একটি অভিযান, কিন্তু খামেনিকে ধরার অর্থ এক সভ্যতার যুদ্ধ।
খামেনিকে সরানো মানে ইসলামিক বিপ্লবের প্রতীককে মুছে ফেলা, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে প্রতীককে হত্যা করা যায় না। 1980-র দশকে যেমন খোমেনিকে টার্গেট করা হয়েছিল, কিন্তু তার আদর্শই বেঁচে ছিল ইরানের প্রতিটি মসজিদে, প্রতিটি পোস্টারে। আজও একই সত্য প্রযোজ্য। খামেনি হয়তো একদিন ইতিহাসের চরিত্রে পরিণত হবেন, কিন্তু তার পতন যদি আমেরিকার হাতে ঘটে, সেটি হবে এক আত্মঘাতী, যা পুরো পশ্চিমা সভ্যতাকে ঘৃণার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। ওয়াশিংটনের সামরিক শক্তি বিশাল, কিন্তু বিশ্বাসের শক্তি আরও গভীর। তেহরানের গলি, কেরমানের পাহাড়, মাশহাদের মসজিদ, প্রতিটি স্থানে সেই বিশ্বাসের আগুন জ্বলছে নিঃশব্দে। একজন ইরানি দার্শনিক একবার বলেছিলেন, যে জাতি আল্লাহর নামে জীবন দেয় তার বিরুদ্ধে যুদ্ধে জয় মানে মৃত্যু। তেহরানের আকাশে তখন রাত নেমেছে, শহরের আলো একে একে নিভে যাচ্ছে। কেবল বিপ্লবী গার্ড সদর দপ্তরের ছাদে কিছু আলো জ্বলছে। আয়তুল্লাহ খামেনি তার জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে। দূরে কোথাও এক নিঃশব্দ ড্রোন ভাসছে, মৃদু আলোয় অদৃশ্য হয়ে আবার ফিরে আসে। তিনি ঠোঁটে এক চিলতে হাসি আনলেন, বললেন, তারা ভাবছে আমাকে ধরতে পারবে, কিন্তু একজন ধারণাকে বন্দি করা যায় না। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো, আকাশে গর্জে উঠল বজ্রপাত, যেন ইতিহাস নিজেই বলছে, যখন বিশ্বাস যুদ্ধের কেন্দ্র হয় তখন পরাশক্তিরা হার মানে।